প্রসঙ্গ আজ আপনাদের জন্য নিয়ে এসেছে আদর্শ মাইতির লেখা গল্প যে রাতে রূপকথা নেই। আদর্শ মাইতি জন্মগ্রহণ করেন মেদিনীপুর জেলায়। গল্প লেখার পাশাপাশি তিনি করেন চিত্র অঙ্কন। বর্তমান তরুণদের মধ্যে তিনি একজন জনপ্রিয় লেখক। আজকের গল্পটি নেওয়া হয়েছে বার্তা প্রকাশন থেকে প্রকাশিত বাগান বিলাসের কবর বইটি থেকে। শুরু হচ্ছে যে রাতে রূপকথা নেই। ডাক্তারি পড়েন? প্রশ্নটা শুনে ঘাড় ঘুরিয়ে মেয়েটা আমার দিকে তাকালো। মনে হয় অন্যমনস্ক ছিল, আর একটু হলেই চায়ের ভার থেকে চা চলকে পড়তো তার সাদা অ্যাপ্রনে। আমার দিকে তাকিয়ে 2 সেকেন্ড পরে উত্তর দিল, হ্যাঁ পড়ি। কেন? গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে গায়ে অ্যাপ্রন পরে কাউকে চা খেতে আসতে দেখিনি তো, তাই জিজ্ঞেস করছি। মেয়েটা বলল, হাতে সময় কম, তাই এভাবেই চলে এসেছি। আপনার কোনো সমস্যা হচ্ছে নাকি আপনার ইয়াট্রোফোবিয়া আছে? এই শব্দটা প্রথমবার শুনলাম। এটার মানে জানা নেই, মনে মনে লিখে রাখলাম, পরে দেখে নেব। বললাম, না ওটা তো নেই, ব্যাগে 1 বোতল ঠান্ডা কোক আছে, দেবো? মেয়েটা কোনো উত্তর দিল না। আবার প্রশ্ন করলাম, আপনাদের কলেজে ক্লাস শেষ হলে বোঝেন কেমন করে? কোনো দিন তো কোনো ঘন্টা পড়তে শুনিনি। এবার চায়ের ভাতটা ঠোঁটের কাছে এনে সে উত্তর দিল, সারাদিন চায়ের দোকানে বসে না থেকে কোনো একটা কলেজে ভর্তি হয়ে যান, বুঝতে পারবেন। উত্তরটা যে এত শান্ত স্বাভাবিক স্বরে হবে তা ভাবিনি। সাধারণত মেয়েদের রাগালে তারা বিরক্ত হয়ে উঠে যায়, নইলে মুচকি হেসে প্রেমে পড়ে যায়। শান্ত হয়ে উত্তর তারা দেয় না। নিজের মেয়েলি স্বভাবের উপর এই ভীষণ নিয়ন্ত্রণ দেখে বেশ আগ্রহী হয়ে পড়লাম। আরও একটা কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কিন্তু এবার সে চায়ের ভার ফেলে উঠে দাঁড়ালো। বললাম, চলে যাবেন? এখনও তো ঘন্টা পড়েনি। উত্তর এলো, সন্ধেবেলায় চার্চের সামনে আসবেন, কোক নিয়ে কথা হবে। পায়ের দিকে তাকালাম। আমার নয়, ওই মেয়েটার। ডাক্তারি কলেজের মেয়েরা সাধারণত ফর্মাল শু পরে কলেজে আসে, কিন্তু এই মেয়ের পায়ে বেশ স্টাইলিশ কালো চামড়ার ফিতে দেওয়া জুতো। হয়তো ওনার জন্য নিয়মে বিশেষ ছাড়। আমি 1 প্যাকেট বেনসন নিয়ে চায়ের দোকানের বেঞ্চ ছাড়লাম। দোকানে যেতে হবে, যদিও এই ভর দুপুরে খদ্দের আসবে না, তাও। সন্ধ্যের সময় এসে দাঁড়ালাম চার্চের সামনে। ঘড়িতে বাজে 5:40। চার্চের বাইরে রং বেরঙের আলো জ্বেলে উঠল চারিদিকে। তারই উজ্জ্বল নীল আলোতে মাঠের ঘাসগুলো কালো কালো দেখাতে লাগলো। সেই কালো ঘাসেই দেখতে পেলাম পরিচিত পা জোড়া এগিয়ে আসছে আমারই দিকে। নীল রঙে তার ফর্সা চামড়াও নীলাভ, যেন সদ্য কোনো নাগিনী ছোবল মেরেছে। এতক্ষণে লক্ষ্য করলাম তার বাম পায়ে 6টা আঙুল। কনিষ্ঠার শেষে মুখ বাড়িয়েছে আর এক কনিষ্ঠা, ওই যমজবন টাইপের জিনিস, যেন মূল কাণ্ড ও তার শাখা। এই কারণেই হয়তো ফর্মাল শুতে তার অসুবিধে হয়। মোজা পরতেও অসুবিধে হয় কি না সেটা ভেবে দেখবার বিষয়। সময় পেলে জিজ্ঞেস করে দেখব। মেয়েটা এসে দাঁড়ালো একদম সামনে, একটু বেশিই সামনে আর কি। আমার দিকে হাত বাড়িয়ে বলল, আমার নাম ইভা। আমি হ্যান্ডশেক করে বললাম, আমি অপূর্ব। এই সন্ধেটাও? দুজনেই হা হা করে হেসে উঠলাম। সামনেই একটি ইউক্যালিপটাস গাছের তলায় সিমেন্টের একটা বেঞ্চ ফাঁকা ছিল, গিয়ে বসলাম তাতে। ইভা জিজ্ঞাসা করলো, কোক এনেছেন? হ্যাঁ, তবে দুপুরে ঠান্ডা ছিল, এখন তো গরম হয়ে গেছে, ভালো লাগবে না। গরম কোকে কার্বন ডাই অক্সাইডের ঢেকুর ওঠে না, ওটাই দিন। কোকের বোতল বার করে ইভার হাতে দিলাম। ও ঢকঢক করে খেতে শুরু করলো, মুখ দিয়েই খেলো। বুঝলাম ওতে আর আমার ভাগ নেই। মানুষ এভাবেই কিছু কিছু জিনিস না বলেই বুঝিয়ে দেয়। 2 মিনিটে পুরো বোতলটা শেষ করে আমাকে জিজ্ঞাসা করলো, কি করেন? অ্যান্টিক জিনিসপত্রের দোকান আছে, সেসবই বিক্রি করি। বাহ, খুব ভালো কাজ। অ্যান্টিক জিনিস আমারও খুব প্রিয়। একবার যাবো তবে আপনার দোকানে। আসুন, আমার ভালো লাগবে। তা আপনি কি করেন? বেশি কিছু না, এমবিবিএস পড়ছি আর টুকটাক গান করি। বেশিরভাগ মানুষই গান গাই কথাটা শুনলে একটা গান গাইতে অনুরোধ করে তৎক্ষণাৎ। আমি তা করলাম না। গান গাওয়ার জন্য সেরকম পরিবেশ আপাতত নেই। গান হবে যখন আকাশে পূর্ণ চন্দ্র থাকবে, গাছে কামিনী ফুটবে, দূরে কোথাও বৃষ্টির পর ঠান্ডা হাওয়া আসবে।
এরকম ইউক্যালিপটাস গাছের তলায় বসে এক পেট কোক খেয়ে গান হয় না। আসলে শিল্প জিনিসটা নীরবতা পছন্দ করে। কেউ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে ছবি আঁকা যায় না, কেউ 2 লাইন কবিতা লিখে দিতে বললেই কবিতা লেখা যায় না। গান, ছবি, কবিতা এসব আসবে নিজের ইচ্ছা অনুযায়ী। তবে নাচ মানুষের যখন তখন পেতে পারে। পুজোর ভাসানে বাঙালির নাচ পায়, বিষের গন্ধে নাচ পায়, কালী পুজোর প্যান্ডেলের পিছনে মদের গন্ধেও নাচ পায়। তাই আপাতত আমি গান গাওয়ার অনুরোধ করা থেকে বিরত থাকলাম। বললাম, আমার নিচের পাটির বাম দিকের একটা দাঁত কয়েকদিন ধরে বেশ ব্যথা করছে, একটু চেক আপ করে দেবেন তো। আমি দাঁতের নই, মাথার ডাক্তার। আমি আবার প্রশ্ন করলাম, ডাক্তারি পড়েন অথচ চশমা পরেন না কেন? কেন? চশমা ছাড়া আমাকে খারাপ দেখায়, নাকি চশমা ছাড়া ডাক্তারি পড়া যায় না? কোনটা? না, তেমন কোনো বিষয় না, কিন্তু চশমা ছাড়া ডাক্তার দেখলে অস্বস্তি হয় আমার। আমার মনে হয় চশমা পরলে যে কোনো মানুষকেই বেশি বুদ্ধিমান দেখায়। আর আমার গবেষণা এটাই বলে যে চশমা ছাড়া ডাক্তারের কাছে বরাবরই রোগী খুব কম আসে। চোখে পাওয়ার না থাকলেও চশমা পরতে হবে। তবে চশমা কেনা কিন্তু বেশ কঠিন কাজ। মুখের আদলে চশমা বেছে নেওয়া কিন্তু ডাক্তারি পড়ার মতোই কঠিন কাজ। মানানসই না হলে কচি লোকজনকেও বুড়ো বুড়ি লাগে। বাবা, এ তো ভীষণ গবেষণা দেখছি। তা এই গবেষণা কি সম্পূর্ণ, না এখনো চলছে? পুরো রিসার্চ পেপার সাজিয়ে ফেলেছিলাম, কিন্তু একটা জায়গায় আটকে গেছি। কোথায়? চোখের ডাক্তারের চশমা পরা উচিত নাকি অনুচিত। কোনটা? চশমা পরলে লোকে বলবে চোখের ডাক্তারের নিজেরই চোখ খারাপ, আবার না পড়লে সেই ডাক্তার ডাক্তার ভাবটাও আসবে না। এই রে, এভাবে তো ভেবে দেখিনি। কথা চললো আরও কিছুক্ষণ, তারপর দুজনেই উঠে দাঁড়ালাম। রাত বাড়ছে, বেশ ঠান্ডা হাওয়াও আসছে। আমি পকেট থেকে আমার দোকানের একটা কার্ড বার করে ইভার হাতে দিলাম। বললাম, আসবেন? ইভা ঘাড় নেড়ে উত্তর দিল, আসবো। আরও নতুন 3টে রাত কেটে গেছে। ইভার সাথে কথা হয়নি। আজ 4র্থ রাত চলছে, হয়তো এটাও ভাবেই কেটে যাবে। প্রতিবার রাত নামলেই কিছু একটা অস্বস্তিতে ভুগছি। মনে হচ্ছে কিছু যেন ভুলে যাচ্ছি। আমার কি কিছু জানার কথা ছিল যেটা আমি জানতে ভুলে গেছি? মনে তো হয় না। গত কয়েকদিন বাড়ি থেকে বেরোনো হয়নি। সারাদিন ছবি এঁকে অ্যান্টিক জিনিসপত্রের স্টোরি রেডি করতে করতেই কেটে গেছে। বাইরে বেরিয়ে কিছুটা হাওয়া বাতাস লাগানো দরকার। সিঁড়ি বেয়ে দোতলার ছাদে উঠলাম। ছাদের এদিক ওদিক ছড়িয়ে আছে কয়েকটা ফুলের টব। তার মধ্যে বেগুনি রঙের সন্ধ্যা তারা আর জুঁই চারা দুটো আমার বড্ড প্রিয়। কয়েকদিন জল না পেয়ে ওরাও ঝলসে গেছে। আজ হয়তো রাতে বৃষ্টি নামবে, তাই আর জল দেওয়ার আগ্রহ দেখালাম না। কারোর প্রতি আগ্রহ দেখালে তারা অবহেলা দেখাতে শুরু করে। আকাশে ঘন কালো মেঘ জমে আসছে। কটা বাজে এখন? চাঁদ মাথার ওপর এসে গেছে। কালো মেঘের পিছনে চাঁদকে আজ অস্বাভাবিক নীল দেখছি আমি। শীতের রাতের চাঁদ হয় নীল। আজও ঠান্ডা আছে বেশ। আমি পকেট থেকে একটা বেনসন মুখে নিয়ে আগুন দিলাম। রাত ক্রমশ চেপে বসছে আমার ওপর। ভয় করছে হঠাৎ করেই খুব, যেন কেউ পাশে এসে দাঁড়িয়েছে অনুভব করতে পারছি। ভূতে বিশ্বাস করি না, কিন্তু আজ করতে ইচ্ছা করছে। পাশের পরিত্যক্ত বাড়ির ছাদে দেখতে পেলাম কেউ একজন ঠায় দাঁড়িয়ে আছে আমারই দিকে তাকিয়ে। আমি সিগারেটে আরও জোরে টান দিলাম। আগুনটা আরও জোরালো হয়ে জ্বলে উঠল। মুহূর্তের মধ্যে শিরা ধমনী আরও প্রশস্ত করে তুমুল রক্তপ্রবাহ ঘটালো। পেনশনের শেষ কাউন্টারটা গলায় কড়া একটা ধাক্কা দিল। সঙ্গে সঙ্গেই মনে হলো সেই ছায়া শরীরের চোখের কোটরে ভেসে উঠেছে অপূর্ব দুটো চোখ, ঠিক যেন ইভার মতো। আমি চোখ সরিয়ে নিলাম। আকাশ থেকে মেঘ সরে যাচ্ছে, জ্যোৎস্না বাড়ছে। পরিত্যক্ত বাড়ির কালো ইঁটগুলো দাঁত বার করে হাসছে। ছাদের উপর নীল চাঁদের আলো পড়তে বুঝলাম সেই শরীর আর কিছুই নয়, একটা ভেঙে পড়া স্তম্ভ মাত্র। তার চুন সুরকি খসা কোটর থাকলেও ইভার মতো সুন্দর চোখ নেই। আমি নিচে নেমে এলাম। আজ রাতে ঘুম হবে না, জেগে কবিতা লিখব। অনেক কষ্টে পেনের আঁচড় কেটে 4 লাইন লিখলাম। আমার হাড় ভাঙা খাটুনি, বেরোজগারের সংসার, শাড়ির আঁচলে আমার ঘাম মুছিয়ে দেওয়া তোমারই পুরনো অভ্যাস। তোমার কাজল ছাড়া ওই 2 চোখেই আমি মরে গেছি কতবার,
এইখানেই থামলাম। কবিতাটা কি ইভাকে নিয়ে লেখা হলো? না, তা কেন হবে? ইভা কাজল পড়ে, তাই এই মেয়ে ইভা হতে পারে না। আবার হতেও পারে, হয়তো আমারই ইচ্ছা করছে ইভার কাজল ছাড়া চোখ দেখতে। ভোরের দিকে ঘুম হলো, গাঢ় নির্বিঘ্ন ঘুম। কোনো স্বপ্ন দেখিনি আজ। আজ চতুর্থ দিন। কলেজের সামনের চায়ের দোকানে এসে বসলাম। এই সময় ইভা এসেছিল আগের বার। পাশে ব্যাগটা রাখতে গিয়ে লক্ষ্য করলাম মাটিতে পড়ে থাকা একটা চায়ের ভাঁড়ের দিকে। তাতে লিপস্টিক লেগে আছে। রং সম্পর্কে যতটা জ্ঞান আছে তাতে বুঝলাম এই শেড ইভাকেই পড়তে দেখেছি। তার মানে ও এসে চলে গেছে, তাহলে বসে থেকে লাভ নেই। হঠাৎ করেই চারিদিকে কেমন ইভার গন্ধ পাচ্ছি, যেন আমার সাথেই আছে। উঠে আমার দোকানের দিকে রওনা দিলাম। এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে। গ্রামের রাস্তা হলে এতক্ষণে প্রতি বাড়ি থেকে ভেসে আসা শঙ্খধ্বনিতে আধ্যাত্মিক অনুভূতি আসতো। ধূপধুনোর গন্ধে ম ম করতো বাতাস, কিন্তু এখানে তা হচ্ছে না। হাঁটতে হাঁটতে পৌঁছলাম আমার দোকানের দিকে। চারিদিকে এক রাস ঝকঝকে বিলবোর্ডের আলোর মাঝে আমার অন্ধকার দোকান। তখনও কোনো আলো জ্বলে নেই। আমি অন্ধকার ধাতব শাটার তুলে দিতেই ভেতর থেকে ঝকঝকে কাঁচের দেয়াল বেরিয়ে এলো। তা থেকে উঁকি দিচ্ছে অসংখ্য পুরনো জিনিস। ভেতরে আলো জ্বালাতেই দোকানটা একটা নতুন রূপ পেল। আজ মনে হয় লক্ষ্মীমাতা সহায় হয়েছেন। দোকান খুলতেই এক স্পেশাল কাস্টমার হেসে হাজির। এসেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে তার দামি হাতঘড়িতে একবার চোখ বুলিয়ে বললেন, হাতে বেশি সময় নেই, কালেকশানে যা যা পেন আছে দেখাও তো অপূর্ব। আমি খানপনেরও পেন বার করে দেখালাম। প্রতিটারই দাম 7 থেকে 8 হাজারের মধ্যে। এইগুলো জেনুইন অ্যান্টিক পিস। কোনোটা কালিম্পংয়ের কোনো প্রত্যন্ত এলাকার শিল্পীর কাজ রোডোডেন্ড্রন কাঠের উপর, আর কোনোটা বীরভূমের লোকসঙ্গীত গাওয়া কোনো সাধুসন্তের কুঁড়েঘর থেকে উদ্ধার করে আনা বাঁশ কাঠের কলম। তাতে খোদাই করা সংস্কৃত লিপি। অসাধারণ সব হাতের কাজ। এরকম দুর্লভ জিনিস যে এই মহাশয়ের কাছেই বিক্রি হবে তা নিয়ে সন্দেহ নেই। গত কয়েক মাস ধরে হয়েও আসছে তাই। ভদ্রলোক শাঁখের তৈরি একটা পেন কিনে নিলেন আমার কাছে। তারপরই সময় নষ্ট না করে নিজের হাতঘড়ির দিকে তাকিয়ে গটগট করে বেরিয়ে গেলেন। যাদের হাতে দামি হাতঘড়ি থাকে তারা বরাবরই এটা করে থাকেন। সময় সময় হাতঘড়ির দিকে তাকিয়ে নিজের চোখের আশ মেটান এবং অন্যদের চোখেও ঝলসে নেন। আমি টাকাগুলো গুনে নিলাম। করকরে 500 টাকার নোট সব। এই ভদ্রলোক একজন লেখক। একবার একখান বইও দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন একদম গরম চাউমিনের মতো হুড়মুড়িয়ে বিকোচ্ছে। আমার অবশ্য তা বিশ্বাস হয়নি। কিছু অখাদ্য কবিতা নিয়ে সেই বই, যেসব কবিতা আজকালকার যে কোনো কলেজ পড়ুয়াই সিগারেট মুখে নিয়ে টুকুস করে লিখে দিতে পারে। সে যাই হোক, আমি এত ভাবনায় মশগুল হচ্ছি কেন? সবাই কি ইভাকে মন থেকে সরানোর প্রচেষ্টা? আজকাল আর নিজেকেও ঠিক বুঝি না। বাড়ি ফিরে গেলাম তাড়াতাড়ি। কাল সকালে উঠে দোকান যাব। আর ইভার সন্ধানে ঘুরব না। সমস্ত পাখি ডাকা ভোর সুন্দর হয় না, যেমন আমারটা। আমার জানলার পাশে একটা বেশ বড় সজনে গাছ আছে। ভোর থেকেই সাতভায়া পাখিদের ভিড় জমে যায় তাতে। ভোর থেকেই কিচিরমিচির জুড়ে দেয় তারা। যারা সাতভায়া পাখির ডাকের সাথে পরিচিত তারা জানে এই ডাক কোনো যুদ্ধের সাইরেনের থেকে কম নয়। তাই ভোর থেকেই উঠে পায়চারি শুরু করি। ঘুম আর হয় না। বেলা বাড়ার সাথে সাথে স্নান খাওয়া সেরে চললাম দোকানে। দোকানের সামনে গিয়ে এক আশ্চর্য দৃশ্য দেখি। দোকানের সামনেই দাঁড়িয়ে আছে ইভা, যাকে এই কটা দিন আকুল হয়ে দেখার চেষ্টায় রত ছিলাম। সে আজ নিজেই দেখা দিল। আমি যতটা সম্ভব উত্তেজনা চাপা দিয়ে শান্ত স্বাভাবিক মুখে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি এখানে? কেন, খুশি হননি বুঝি? না, তা নয়, তবে আশ্চর্য হলাম। এতদিন দেখা সাক্ষাৎ নেই, আর আজ হঠাৎ করেই এখানে আবির্ভাব। এতদিন দেখা না করার কারণ আছে, সব বলবো। তবে তার আগে একটা কথা, আজ থেকে আমরা আপনি থেকে তুমি হলাম, বেশ? আমি সম্মতিসূচক ঘাড় নেড়ে দোকানের শাটার তুলে দিলাম। ইভা ভেতরে এসে অবাক চোখে চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো। তারপর প্রশ্ন করলো, আচ্ছা বলো তো, এইখানের সব জিনিস কি সত্যি অ্যান্টিক? একদম সত্যি করে বলবে কিন্তু। তুমি বললেই বলছি, কাউকে বলবে না কিন্তু। এখানে 40% পিসই নকল। কৃত্রিমভাবে তাদের পুরনো দেখতে করা হয়েছে। সন্দেহটা তাহলে ঠিকই, আমিও তাই ভাবতাম। প্রসেসটা কিন্তু সহজ নয়। আচ্ছা,
তা প্রসেসটা কেমন? এই ধরুন আপনি একটা মাটির ফুলদানির অ্যান্টিক পিস বানাতে চান, তাহলে আগে সেটাকে ছাঁচে ফেলে বানিয়ে নিতে হবে। তারপর সেটাকে পুড়িয়ে নিয়ে শক্তপোক্ত করার পর শুরু হবে আসল কাজ। সেই পোড়ো মাটির পিসটা তারপর পুঁতে দিতে হবে মাটিতে, যেমন তেমন মাটি নয়, বীরভূমের লাল মাটির সাথে কয়লা গুঁড়ো মিশিয়ে সেই মাটি তৈরি করতে হয়। তাতে 10 দিন মতো পুঁতে রাখলে তবে এই অ্যান্টিক টেক্সচার আসে। এরকম অনেক কথা বললো সারাদিন ধরে। লাঞ্চও করলাম একই সাথে, কোনো ফ্যান্সি খাবার নয়, সাধারণ ডাল ভাত আর কাতলা মাছের কালিয়া। ইভা নিজেই ইনসিস্ট করলো, আমিও আপত্তি করিনি। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে এলো। এবার উঠে দাঁড়িয়ে বলল, আজ আসি? আমি ওর দিকে তাকিয়ে ভ্যাবলার মতো ঘাড় নাড়লাম। আমার দোকানের কাঁচের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে ও। সন্ধ্যায় সোনালি আলোয় ওর ঢেউ খেলানো চুলগুলোকে মনে হচ্ছে আরব্য রজনীর কোনো জাহাজে আছড়ে পড়া ঢেউ। পায়ের উপলি ফিতের জুতো দোকানের মার্বেলের মেঝের উপর খুব মেপে পা ফেলে এগিয়ে গেল মূল রাস্তায়। মনে হলো চোখের সামনে রাফায়েল আর ভ্যান গগের চিত্রকলার মিশ্রণের অপূর্ব এক চলচ্চিত্র রূপ দেখলাম। ইভা কি সত্যিই এতটা সুন্দর, নাকি ওর সমস্ত সাধারণত্বের মধ্যে আমি অসাধারণ কিছু খোঁজার চেষ্টায় রত সব দিন? ইভা নামটাও কেমন জিভের আগায় গেঁথে গেছে যেন। আমি আর ভাবনাগুলোকে বিস্তারিত করলাম না, এক এক করে দোকানের সব আলো নিভিয়ে দিলাম। আজ আর দোকানে থাকতে ইচ্ছা করছে না। এই এক রাস মুগ্ধতা নিয়েই ফিরে যেতে ইচ্ছা করছে নিজের বাসায়। ইচ্ছে করছে ছাদে গিয়ে শুয়ে শিশিরে ভিজি, দোপাটি গাছে জল দিই, চাঁদকে ইভার কথা বলি, বলি যে ও আমার যে কে হয় তা জানি না, তবু কিছু যে হয় না সেটাও মানি না। শেষ হয়ে উঠে পড়লাম। কাঁধে ব্যাগটা নিয়ে বেরিয়েই যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম সোফায় যেখানে ইভা বসেছিল ঠিক সেখানেই পড়ে আছে একটা নীল রঙের ডায়েরি। হাতে তুলে নিলাম ডায়েরিটা। অনেকটা দেরি হয়ে গেছে, নইলে দৌড়ে গিয়ে ফিরিয়ে দিয়ে আসা যেত, কিন্তু এখন তো কোনো উপায় নেই। আবার কবে দেখা হবে তাও জানা নেই। কি করি এখন? উপায় না দেখতে পেয়ে ব্যাগে ভরে নিলাম ডায়েরিটা। বাড়ি পৌঁছে বিছানায় রেখে ডায়েরিটার দিকে তাকিয়ে ভাবলাম, দু একটা পাতা উল্টে দেখলে কি অন্যায় হবে? কোনো রকমে নিজেকে কিছুক্ষণ আটকে রাখার পরেও থেমে থাকতে পারলাম না। হাতে তুলে নিলাম ডায়েরিটা। প্রথম পৃষ্ঠা। নীল কালির সুন্দর অক্ষরে লেখা রয়েছে কয়েকটা লাইন। ফাউন্টেন পেনের কালিতে উজ্জ্বল কাটা কাটা শব্দে লেখা আছে, চাইলে আমি এতটাই সহজে তোমার রোজকার ডাল ভাতে মেখে যাব, মুছতে চাইলেও মন থেকে পারবে না কিছুতেই, ইলিশের কাঁটার মতো বিঁধে যাব। দ্বিতীয় পৃষ্ঠা। এইবার লেখা কালো কালিতে, একটাই লাইন লেখা, এক্সপেরিমেন্ট নাম্বার 1। তৃতীয় পৃষ্ঠা। এইবার সমস্ত লেখা লাল কালিতে, তাতে লেখা, মানুষের মস্তিষ্ক ও পঞ্চ ইন্দ্রিয়কে বোকা বানিয়ে তার ইচ্ছার বিরুদ্ধেই তার মস্তিষ্কে নিজেকে স্থাপন করা। করণীয় 1। সন্ধ্যার সময় মানুষ সমেত সমস্ত জীবের বাসস্থান প্রীতি বেড়ে ওঠে। তারা হয় বাড়ি ফেরে, নয়তো প্রিয় কারোর সাথে সময় কাটায়। সন্ধ্যায় কোনো অচেনা মানুষের সাথে সময় কাটালে তার মনে সহজেই জায়গা করে নেওয়া যায়। 2। যার মনে নিজেকে স্থাপন করতে হবে তাকে নিজের কিছু একটা দিয়ে আসতে হবে, তবে কোনো বস্তু নয়, কিছু একটা যা ছুঁয়ে দেখা যায় না, যেমন গন্ধ। নিজের পারফিউমের কিছুটা তার শরীরে স্প্রে করা যেতে পারে, তবে তার মাথায় ওই গন্ধের সাথে জড়িত মানুষ নিয়ে কিছু সেন্সেশন কাজ করে চলবে অনবরত, তবে পারফিউম তার পোশাকে দিতে হবে তার অজান্তেই। 3। এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে বেশ কিছু সংখ্যার খেলা খেলতে হবে। মানুষ সমস্ত কিছুই অঙ্কের সাহায্যে দেখে। অঙ্ক মানুষের অবচেতন মনের এক গুপ্তচর বিশেষ। মানুষ সময়, দিন, সম্পদ, ফসলের পরিমাণ সমস্ত কিছুর হিসাব করে সংখ্যা দিয়ে। এই সমস্ত সংখ্যার মধ্যে 3, 5 এবং 7 খুবই গুরুত্বপূর্ণ। যে মানুষের মস্তিষ্কে নিজেকে স্থাপন করতে হবে তার সাথে দেখা করতে হবে 5 দিন ছাড়া ছাড়া, তাতে তার একটা অভ্যাস বিশেষ তৈরি হবে। আর দেখা করতে হবে মোট 3 বার, সেটাই শেষ দেখা হিসেবে ধরতে হবে। তারপর আর দেখা করা চলবে না।
তারপর হবে দূর থেকে পর্যবেক্ষণ। প্যাভলভের পরীক্ষা অনুযায়ী কুকুরকে খাবার দেওয়ার সময় ঘন্টা বাজালে তা তার অভ্যাসে পরিণত হয়। পরবর্তীকালে শুধু ঘন্টা বাজিয়ে তাকে খাবার না দেওয়া হলেও তার লালাক্ষরণ ঘটতে থাকে। মানুষও ঠিক একই রকম, তবে এই পরীক্ষায় এখনো 7 সংখ্যার গুরুত্ব বুঝে উঠতে পারেনি। 4 নম্বর পয়েন্টে কিছু লিখতে গিয়েও লেখেনি ইভা। লেখাগুলো পড়ার পর আমার শরীরটা হালকা হয়ে এলো। মনে হলো আমার শক্ত বিছানাটা চোরাবালির সমতলে রূপান্তরিত হয়েছে, আর আমি তাতেই ডুবে যাচ্ছি ক্রমশ। খোলা জানালার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে রাতের আকাশ, যা ক্রমশ নীল থেকে কালোর দিকে পা বাড়াচ্ছে। মস্তিষ্কের সৃষ্টি হচ্ছে আশ্চর্য এক শূন্যতা। সেসবটি গিনিপিগে পরিণত হলাম, কোনো অচল রমণীর কল্প বৈজ্ঞানিক পরীক্ষার অংশ হলাম শেষে। সমস্তটা কিছুতেই হজম করতে পারছিলাম না। এসব কি আসলেই সত্যি, নাকি খামখেয়ালি কিছু লেখা? আমি দৌড়ে গেলাম আমার আলমারির কাছে। সামনের চেয়ারে ডাই করে রাখা আছে আমার জামা কাপড়। আগের দিন সন্ধ্যায় যে জামাটা পরে দেখা করতে গিয়েছিলাম, সেটা টেনে বার করলাম জামা কাপড়ের স্তূপ থেকে। কাঁপা কাঁপা হাতে নাকের কাছে তুলে ধরলাম সেটা। ইভার পারফিউমের সুবাস আমার মনের শেষ আশাটুকু তছনছ করে ডায়েরির লেখাগুলোকে মাত্রা দিল। আমি কি কষ্ট পেলাম, নাকি অবাক হলাম, ঠিক বুঝতে পারছি না। আমার আবেগ অনুভূতি আগে কখনোই এতটা জটিলতায় ভোগেনি। আর এই জটিলতা যে কোনো মামুলি জটিলতা নয়, তা বলার অপেক্ষা রাখে না। রিফ্রেশমেন্টের দরকার। ছাদের দিকে পা বাড়ালাম। অন্যদিন হলে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি পার হই, আজ তা পারছি না। পা ফসকে যাওয়ার ভয়টা চেপে ধরেছে বড্ড। ছাদের খসখসে কংক্রিটে দাঁড়িয়ে তাকালাম আকাশের দিকে। চকচকে আকাশ, জলজলে চাঁদ। চাঁদ ভালোবাসার জন্য যেমন সেলিনোফাইল সৃষ্টি হয়েছে, তেমনি মনের মধ্যে জটিলতা সৃষ্টি করার মতো কিছু মানুষ সৃষ্টি হয়েছে। সবাই এই জটিল দ্বন্দ্বে অংশগ্রহণ করতে পারে না। কারুর এ বিষয়ে গা ছাড়া ভাব থাকে, কেউ অতি চিন্তক হন, বা কেউ দ্বন্দ্বটাকেই পাল্টে যাওয়ার পরিক্রম করেন। আমি তৃতীয় গোত্রের অন্তর্গত। কেমন হয় যদি ইভার এক্সপেরিমেন্ট ইভার ওপরেই করা যায়? রাত বাড়ছে, ঠান্ডা পড়ছে। হঠাৎ মনে হলো ছাদে একটা টবে দোপাটি গাছ থাকলে ভালো হতো। কেন ইচ্ছা করলো জানি না, না জানলেও চলবে। সব ইচ্ছার কারণ থাকতেই হবে এমন তো কোনো কথা নেই। পরদিন সকালে সাতভায়া পাখির আওয়াজে ঘুম ভাঙল রোজকার মতোই। নামে সাতভায়া হলেও এরা আসে 17 জন, আমি গুনে দেখেছি। তবে আজ এসেছে 16টা, তাই কিচিরমিচিরগুলো অনেকটা বিক্ষিপ্ত শোনাচ্ছে। আজকের দিনটা যে আলাদা হবে হয়তো তারই সংকেত। দোকানের চাবিটা পকেটে ভরে তমালের বাড়ি উপস্থিত হলাম। তমালের বাড়িতে কলিং বেল নেই। ও বলে, কলিং বেলের চেয়ে দরজা খটখটানো আওয়াজে বেশি মাধুর্য আছে। মনে হয় এক্ষুনি কেউ ডাক দিল। অবনী, বাড়ি আছো? আমি দরজার সামনে দাঁড়িয়ে আমার পকেট থেকে দোকানের চাবির গোছাটা বার করে তা দিয়েই ধাক্কা দিতে দিতে হাঁক দিলাম, তমাল, বাড়ি আছো? তমালকে ছোট থেকেই তুই বলে সম্বোধন করি, তবে আজ তুমি বলে ডাকতে ইচ্ছে হলো। তমাল বাইরে এসে দাঁড়ালো। ও কিছু বলার আগেই ওর হাতের মুঠোর মধ্যে গুজে দিলাম আমার দোকানের চাবিখানা, আর বললাম, আমার দোকান আজ থেকে তোমার জিম্মায়। সপ্তাহে 6 দিন দোকান খুলবে, 1 দিন বন্ধ রাখবে। কেউ আমার খোঁজ করলে খোঁজ দেবে না, বলবে তুমিই বর্তমানে মালিক। এর বেশি কিচ্ছু না। মাসের শেষে বিক্রিপাতির লাভ্যাংশের 30% আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিও, বাকিটা তুমি নিও। আর এই নাও আমার ডায়েরি, এতে দোকান সম্পর্কে বাকি সমস্ত দরকারি তথ্য তুমি পেয়ে যাবে। এখন 1 গ্লাস জল দাও তো। কথাগুলো বলে তমালের মুখের দিকে তাকিয়ে বুঝলাম ও খুব বেশিই অবাক হয়ে পড়েছে। এইবার প্রশ্নের বান ধেয়ে আসবে। কিন্তু তার আগে সে গেল জলের গ্লাস আনতে। এই সুযোগে আমিও তরতর করে হাঁটা দিলাম, আর পিছন ফিরে তাকালাম না। বিকেলে এক সোসাইটির পার্কে বসে আছি। এইখান থেকে ইভার কলেজ প্রায় 2 কিলোমিটার দূরত্বে। কলেজ ছুটি হবার মিনিট 10 আগে কলেজের সামনে যাব। গিয়ে দাঁড়াবো সামনের রাস্তার এই পাশে। চায়ের দোকানে যাব না। এই কয়েকদিন ইভা কোনো মতেই নিজে দেখা দিতে চাইবে না, তার সূত্র তাই বলে। কিন্তু এইবার আমি দেখা দেব। যথাসময়ে দাঁড়ালাম কলেজের রাস্তার এই পাশে। দেখলাম কলেজ থেকে সব ছাত্রছাত্রী বেরিয়ে আসছে। ছুটির ঘন্টা বাজেনি, কোনো ধাতব ঘন্টার আওয়াজের রেকর্ড বাজানো হলো বলে মনে হলো। সম্ভবত সারা কলেজেই এই সাউন্ড সিস্টেম নেটওয়ার্ক ছড়ানো আছে।
ইভাকে দেখতে পাচ্ছি। তার পায়ে কালো ফিতের জুতো। মুহূর্তের জন্য ইভার চোখে চোখ পড়ল। পরক্ষণেই সামনে থেকে একটা বাস ক্রস করে আড়াল করে দিল একে অপরকে। আমি সরে পড়লাম। ওই কয়েক সেকেন্ডের দেখায় মনে হলো ইভার চোখে বিস্ময় ছিল, হয়তো এখনও আছে, তার সূত্র লঙ্ঘনের বিস্ময়। নিউটনের তৃতীয় সূত্র কাজ না করলে তিনি যেমন বিস্মিত হতেন, ঠিক তেমনই বিস্ময়। আবার আসবো 7 দিন পর। ইভা 7 দিনের উত্তর খুঁজে পায়নি, তাই সে এই 7 দিনের থিওরি অ্যাপ্লাই করেনি। তাই আমি করছি। পুরো মাস জুড়ে 7 দিন অন্তর ইভাকে দেখা দিলাম। এখানেই শেষ। এর পরের স্টেপ যদিও দূর থেকে পর্যবেক্ষণ, তাও তাতে আমার ইচ্ছে নেই। আমি বরাবরই মস্তিষ্কের চেয়ে হৃদয়ের কথা শুনি বেশি, মনের তাড়নায় তাড়িত হই, তাই পর্যবেক্ষণের প্রয়োজন বোধ করছি না। ইতিমধ্যেই তমাল ব্যাংকে টাকা পাঠিয়েছে, আর আমার মন করছে পাহাড়। পাহাড়ে যেতে হলে বেশ কিছুদিনের জন্য উধাও হতে হয়। তার আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ সারা দরকার, আর তা আজ রাতেই করতে হবে। রাতে বসে চিঠি লিখলাম তমালকে। যা লিখলাম তা বেশি কিছু না। লিখলাম, প্রিয় তমাল, কিছুদিনের জন্য নিরুদ্দেশ হচ্ছি। তার আগে আরও কিছু দায়িত্ব দিয়ে যেতে চাই তোমায়। কিছু মনে করো না। তোমার ইচ্ছে না করলে তুমি দায়িত্ব পালন নাও করতে পারো, তাতে রাগ করবো না। আমার বাড়ির চাবি রেখে গেলাম আমার বাড়ির পাশের সজনে গাছের তলায় একটা টিনের কৌটোর মধ্যে। তুমি না আসা অবধি সে চাবি রক্ষা করবে 16টা সাতভায়া পাখি। চাবি নিয়ে তুমি আমার বাড়ির দখল নিয়েও আমি না ফেরা অবধি। ছাদে একটা দোপাটি গাছ রেখো, আর সন্ধ্যা তারা ও জুই গাছটায় জল দিও। আমার ঘরে অনেক বই আছে, তা পড়লে তোমার ভালোই লাগবে। সব ঘেটে ঘুটে দেখতে পারো। শুধু আলমারির সামনের চেয়ারে রাখা জামাটায় হাত দিও না, ওতে মায়াবী সুগন্ধ লেগে আছে। ইতি, তোমার অপূর্ব। পরদিন ভোরে পাখি ডাকার আগেই বেরিয়ে পড়লাম। রাস্তায় হাঁটতে হাঁটতে একটা পোস্ট অফিস দেখে পোস্ট বক্সে চিঠিটা ফেলে দিলাম। আমার প্রথম গন্তব্য আমার জন্মভূমি, আমার গ্রাম। কবে ফিরবো জানি না, তাই একবার দেখে যেতে চাই। ট্রেনে করে গ্রামের স্টেশনে পৌঁছলাম। পরিবারের কেউ অবশিষ্ট নেই। পরিজন যারা ছিলেন তারা সবাই এদিক ওদিক শহরে ছিটিয়ে রয়েছেন। ঠিক করলাম গ্রামে প্রবেশ করব রাতে। গ্রাম বাংলার রূপ রাতেই দেখা যায় সবচেয়ে সুন্দরভাবে, যা দেখেছিলেন জীবনানন্দ দাশ। এই রাত কত ভ্রমই না সৃষ্টি করে। আমার কাছে এই দিঘির জল, শালুক ফুল, জ্যোৎস্নায় তেঁতুলের ছায়া অপূর্ব লাগলেও রাস্তা পার হওয়া কোনো মানুষের কাছে তেঁতুলের ডালে বসে পা ঝুলিয়ে থাকা এই মানবকে কেমন লাগবে তা বেশ ভালোই আন্দাজ করা যায়। বেশি কিছু না হলেও মূর্ছা যাওয়া অস্বাভাবিক হবে না। গত কয়েকদিনের কথা ছাড়া কিছুই মনে নেই। মনে হচ্ছে দিনগুলো কেমন যেন ঘুমের মধ্যে কাটিয়ে দিচ্ছি। সকালে উঠে জানালার বাইরে কুয়াশা ছাড়া কিছুই দেখতে পেলাম না। এই কুয়াশার মধ্যেই 4 মাস কাটিয়ে দিয়েছি। তেমন কিছু কাজ করিনি, শুধুই বই পড়েছি, অর্কিড সংগ্রহ করেছি। ইতিমধ্যে ইয়াট্রোফোবিয়া শব্দটার অর্থ জেনে নিয়েছি। ইয়াট্রোফোবিয়ার অর্থ হলো ডাক্তারদের ভয় পাওয়া বা ডাক্তারদের সামনে থাকলেই নার্ভাস হয়ে যাওয়া। এই ফোবিয়ার কারণে পেশেন্টের রক্তচাপ বেড়ে যায় অকারণে, তাই সঠিক চিকিৎসা করা সমস্যাজনক হয়ে ওঠে। হয়তো আমারও এই ফোবিয়া আছে, তাই ইভার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। কিছুদিন হলো ফিরতে ইচ্ছা করছে, কিন্তু ফেরার কোনো উদ্দেশ্য পাচ্ছি না। একটু পর বাজারে গেলাম, সবজি কিনতে নয়, বই কিনতে। বইয়ের দোকানে বই দেখছি, এমন সময় একটা বইয়ে গিয়ে চোখ আটকালো। বইয়ের নাম মাথার মধ্যে বসে যে জন, লেখিকা ইভা। দেখা মাত্রই বইটা তুলে নিলাম, কিনে নিয়ে এলাম ঘরে। 2টো পাতা উল্টোতেই উৎসর্গ পৃষ্ঠা, তাতে জল জল করছে একটা লাইন, উৎসর্গ, অকালে উধাও অপূর্বকে। পেরেছি, আমি পেরেছি। ইভার এক্সপেরিমেন্ট ইভার ওপরেই ফিরিয়ে দিতে পেরেছি আমি। মস্তিষ্ক কোনো সরল বিষয় নয়, সব কিছুই যে নিজের পরিকল্পনা মাফিক চলে না, এটাই তার প্রমাণ। তাহলে এই বই কি বাড়ি ফেরার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নয়? আমি নিমেষের মধ্যে ব্যাগপত্র গুছিয়ে নিলাম, সাথে নিলাম বইটাও। সন্ধ্যে 7টার ট্রেনে চেপে বসলাম। দ্রুত গতিতে শীতল বাতাস কেটে এগিয়ে চলেছে আমার ট্রেন। কাঁচের জানলার বাইরে কুয়াশায় আবছা কিছু পাহাড় আর উঁচু গাছের উপর জ্যোৎস্না গড়াগড়ি খাচ্ছে। এবার ডায়েরিতে লেখা ছিল সে 7 সংখ্যার প্রভাব মানুষের মস্তিষ্কের উপর ব্যাখ্যা করতে পারেনি। আমি গিয়ে ওকে জানাবো সেই তত্ত্ব। 7 সংখ্যা আমাদের মহাবিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সপ্তাহে 7 দিন, পৃথিবীতে 7 মহাদেশ, সপ্তর্ষিমণ্ডলের 7 ঋষি নক্ষত্রের অবস্থান। এর চেয়েও বেশি সিগনিফিকেন্স কি অন্য কোনো সংখ্যার থাকতে পারে? দেখতে দেখতে ট্রেনটা একটা ব্রিজের উপর উঠল। নিচে বিস্তীর্ণ জলাশয়,
হয়তো নদী, কিন্তু কুয়াশায় বোঝা যাচ্ছে না। কুয়াশা না থাকলে এই জলে চাঁদের ঝিকমিকি অপূর্ব দেখাতো। অসংখ্য ভাবনা মাথায় আসছে, আশ্চর্য ভালো লাগা বুকে চেপে বসেছে। এমন সময় খটাং করে একটা আওয়াজে কানে তালা লেগে যাওয়ার জোগাড় হলো। জানলার বাইরে দেখা গেল আগুনের স্ফুলিঙ্গ। ট্রেনটা লাইনচ্যুত হয়েছে। ট্রেনের লৌহ শরীর বিকট গর্জন করে ব্রিজের কংক্রিট ভেঙে পড়ে যাচ্ছে নিচে। কুয়াশা কেটে যাচ্ছে, জলে ঝিকিমিকি করছে জ্যোৎস্নার আলো। জলরাশি আমার জানালার কাছে আসছে, কাছে, ভীষণ কাছে। আমি দেখতে পাচ্ছি জলে অসংখ্য নীল পদ্ম ফুটে আছে। আবার দুরুম করে শব্দ হলো। আমার হৃৎপিণ্ড লাফিয়ে ধাক্কা দিল আমার পাঁজরে। চোখ খুলেই আবার বন্ধ করতে হলো। সাদা আলোয় চোখ ধাঁধিয়ে এলো। কানের কাছে শোঁ আওয়াজ হচ্ছে। ভেবেছিলাম মৃত্যুর পর শুধুই অন্ধকার থাকে, এ তো দেখছি শুধুই আলো। আর কানের পাশে এই শব্দটা কিসের? এই কি নরকের আগুনের উষ্ণ নিঃশ্বাস? মিনিট দুয়েক পরে কয়েকটা গলার স্বর শুনলাম। শুনে বুঝলাম 3টি মহিলা ও একটি পুরুষ কণ্ঠ, সম্ভবত যমরাজ ও তার অনুরাগিনীরা। অসহ্য মাথা ব্যথা করছে। চোখ খোলার চেষ্টা করলাম আবার। দেখলাম এইবার আলো অনেক কম। সামনে ঘোরাফেরা করছে কয়েকটা আবছা মূর্তি। কিছুক্ষণের মধ্যেই ঘোর লাগা ভাবটা কেটে গেল। চোখের দৃষ্টি স্পষ্ট হতে দেখলাম সাদা রুমের মধ্যে শুয়ে আছি। গায়ে সাদা চাদর, শরীরে নল লাগানো, মুখে অক্সিজেন মাস্ক, সেইটাই আওয়াজ করছে। মুখের উপর ঝুঁকে পড়ে আছে একজন মানুষ। বুঝলাম ইনিই ডাক্তার, বাকি 3জন নার্স। আমি বিড়াল ছানার আওয়াজে জিজ্ঞাসা করলাম, আমি কোথায়? আপনি বিবেকানন্দ নার্সিংহোমে আছেন আপাতত। এটা কোন জায়গা? দুর্গাপুর। আচ্ছা, আপনি এখন রেস্ট করুন, আমি সন্ধ্যের সময় এসে আপনার কথা শুনবো। আমি অপেক্ষা করলাম। ইতিমধ্যে 2 কাপ স্যুপ এবং কিছু হালকা খাবার খেলাম। নিজের মাথায় মুখে হাত দিয়ে ক্ষত খোঁজবার চেষ্টা করলাম, কিন্তু পেলাম না। এত বড় দুর্ঘটনার পর শরীরে কোনো ব্যথা, ক্ষত কিছুই নেই দেখে ভারী অবাক হলাম। সন্ধ্যার সময় কথা মতো ডাক্তারবাবু এলেন। স্টেথোস্কোপ নিয়ে আমাকে পরীক্ষা নিরীক্ষা করে বললেন, সব কিছু আপাতত ঠিকই দেখছি। আপনি কি কিছু অসুবিধা বোধ করছেন? না, কিন্তু এত বড় অ্যাক্সিডেন্টের পর শরীরে কোনো ক্ষত নেই দেখে অবাক হচ্ছি। আপনার নিজের অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? আমি ভেবেছিলাম আপনি হয়তো সমস্ত স্মৃতিশক্তিটাই হারিয়ে ফেলেছেন। মাথার চোটটা যথেষ্ট গুরুতর ছিল। এতদিন পর সেই ক্ষত শুকিয়ে গেছে, তাই আপনি হয়তো কিছু বুঝতে পারছেন না। এতদিন? হ্যাঁ, প্রায় 4 মাস। আমি আকাশ থেকে পড়লাম। ডাক্তারবাবু বললেন, আপনি কি আসলেই সব মনে করতে পারছেন? আচ্ছা, আপনি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। আচ্ছা করুন প্রশ্ন। আপনার নাম কি? অপূর্ব। অপূর্ব কি? মনে নেই। আচ্ছা, আপনি নিজেকে শেষ কোথায় মনে করতে পারছেন? ট্রেনে। ট্রেনটা লাইনচ্যুত হয়ে ব্রিজ থেকে পড়ে যাচ্ছে। আমার হাতে ইভার লেখা বই। ব্যাস, আর কিছু মনে নেই। ডাক্তারবাবু চিন্তিত মুখে সামনে এগিয়ে এসে বসলেন। বললেন, আপনি যা মনে করতে পারছেন সব আমায় আগাগোড়া বলুন তো। আমি বলে চললাম। মাঝে মধ্যেই ডাক্তারবাবু খাতায় কী সব নোট করলেন। আমি বললাম আমার অ্যান্টিক শপের কথা, বললাম ইভার কথা, তার মস্তিষ্ক নিয়ে আজব গবেষণার কথা। আরও বললাম পাহাড়ে পালিয়ে যাওয়ার কথা সমেত সেই ট্রেন দুর্ঘটনার ব্যাপারটা। ডাক্তারবাবু সবটা শুনে ঠায় বসে রইলেন প্রায় 1 ঘন্টা। তারপর একটা দীর্ঘশ্বাস ফেললেন। মনে হয় ওনার চোখে জলও দেখলাম। আমি কিছু না বুঝেই বিছানায় বসে হাত কচলাতে লাগলাম। এবার ডাক্তারবাবু বললেন, শুনুন অপূর্ব বাবু, আমি আপনার চিকিৎসায় রত হয়েছি গত 4 মাস। আপনার নাম অপূর্ব দাশগুপ্ত, আর এই গত 4 মাস আপনি কোমায় ছিলেন। কিন্তু আমি যে... এই 4 মাসের কোমার মধ্যে আপনি বেশ কয়েকবার প্রায় জেগে উঠেছিলেন, কিন্তু মিনিট 3 মধ্যেই আবার প্যারালাইজ স্টেটে ফিরে গেছেন। আমার ধারণা আপনি এই ডিপ কোমার মধ্যেও পারিপার্শ্বিকের আবছা একটা চিত্র তৈরি করতে পারছিলেন। মনে মনে এই সকল এবং আপনার বিগত স্মৃতি সমস্ত মিলিয়ে আপনি যে গল্প শোনালেন তার উৎপত্তি। আপনার আসল জীবনে আপনি নিজেই একজন ব্রেন সার্জন, বিশেষ বিখ্যাত একজনও বলা চলে। আপনি এই জীবনে একজন বিবাহিত পুরুষ ছিলেন। ছিলেন? হ্যাঁ, আপনার স্ত্রী মারা যান ব্রেন ক্যান্সারে। আপনি যে কতটা স্ত্রী পিয়াসু ছিলেন তা আপনার সমস্ত কলিগ জানত। স্ত্রীর মৃত্যুর পর আপনি হতাশায় আত্মহত্যার চেষ্টা করেন দুর্গাপুর ডিভিসি ব্রিজ থেকে লাফ দিয়ে, কিন্তু ভাগ্যক্রমে আপনি শুধু মাথায় চোট পেয়ে কোমায় গিয়েও বেঁচে যান। সেই থেকে আপনি এখানেই রয়েছেন।
এই সমস্ত নল আপনার শরীরে এতদিন ধরে অনবরত জল এবং খাদ্য সরবরাহ করছিল। এইবার আপনার কোমা স্টেটে দেখা জীবনের সাথে আসল জীবন মেলাতে গেলে দেখা যায় আপনি যে আত্মহত্যা করতে গিয়েছিলেন ব্রিজ থেকে, আসল জীবনে সেটাই আপনার শেষ স্মৃতি। আপনার কাল্পনিক জীবনেও ব্রিজ থেকে দুর্ঘটনার স্মৃতি আপনার শেষ স্মৃতি। ইভা নামটা এসেছে আপনার স্ত্রীর কাছ থেকে। ওনার নাম ছিল ইভাঙ্কা। আপনার কাল্পনিক জগতে ইভার ওই মস্তিষ্ক নিয়ে গবেষণার ব্যাপারটা বোধহয় সৃষ্টি হয়েছে আপনার বাস্তব জীবনে ব্রেন সার্জন হওয়ার ব্যাপারটা। আপনি যেমন ব্রেন সার্জন হওয়া সত্ত্বেও আপনার স্ত্রীকে ব্রেন ক্যান্সারের হাত থেকে রক্ষা করতে না পারার গ্লানিতে ভুগছিলেন, তেমনি কাল্পনিক জগতে ইভার মস্তিষ্ক নিয়ে গবেষণার ব্যাপারটা আঘাত পেয়ে ঘর ছেড়েছিলেন। এখানেই শেষ নয়, ইভার ডায়েরিতে 3, 5 এবং 7 সংখ্যারও আপনার বাস্তব জগৎ থেকেই নেওয়া। আপনার স্ত্রী ইভাঙ্কা দেবী ছিলেন পেশেন্ট নম্বর 375। না জানি আপনি কত বিনিদ্র রাত্রি কাটিয়েছেন ওনার পাশে বসেই। আপনার কাল্পনিক জীবনে চাঁদ দেখার শখ, অ্যান্টিক শপের ব্যাপারটাও আপনার বাস্তব জীবন দ্বারাই প্রভাবিত। আপনি কলেজের ম্যাগাজিনে বরাবর কবিতা লিখতেন চাঁদ নিয়েই। আপনার বাড়িতে নিজের বিরাট অ্যান্টিক জিনিসের কালেকশন রয়েছে। আপনার কাল্পনিক জগতে 4 মাস পাহাড়ে কাটানো আর 4 মাস এই নার্সিং হোমে কাটানো হুবহু মিলে যায় সংখ্যার দিক থেকে। আপনার স্ত্রী ইভাঙ্কা দেবী নিজেও একজন লেখিকা ছিলেন। তা থেকেই হয়তো আপনার স্বপ্নে ইভার বইয়ের আগমন। এবং একটা বিশেষ ব্যাপার এই যে উনি ভুগতেন ইয়াট্রোফোবিয়াতে, তাই ওনার সঠিক চিকিৎসা বেশ কষ্টসাধ্য ছিল। ইয়াট্রোফোবিয়া সত্ত্বেও তিনি কিভাবে ডাক্তারের প্রেমে পড়েছিলেন তা অবশ্য একটা রহস্য। হয়তো আপনাকে কোনোদিন প্রেমিক বাদে উনি ডাক্তার হিসেবে দেখেননি। অপূর্ব বাবু, আমাদের মস্তিষ্ক যে কত পাওয়ারফুল জিনিস তা আপনার এই ঘটনাই বুঝিয়ে দেয়। এই মস্তিষ্ক আমাদের অবচেতন মনের স্মৃতিফলক দিয়ে যে এমন আশ্চর্য সুন্দর উপন্যাস সৃষ্টি করতে পারে তা হয়তো আপনার মুখে এই কাহিনী না শুনলে কখনোই বিশ্বাস করতে পারতাম না। এমনকি আপনার স্ত্রীর পায়ের 6টা আঙুলও আপনার কাল্পনিক জগতে ছাপ ফেলেছে। আমি সত্যিই অভিভূত অপূর্ব বাবু। আপনি যে এমন এক চমক নিয়ে চোখ খুললেন তা আমি কল্পনাও করিনি। ডাক্তারবাবু একটু থামলেন। এই ফাঁকে আমি একটা প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম, আপনি আমার কলেজ লাইফ এবং আমার স্ত্রী সম্পর্কে এত কিছু জানলেন কিভাবে? ডাক্তারবাবু হেসে বললেন, তা না হয় আপনার স্মৃতিশক্তি ফিরে আসা অবধি রহস্যই থাক, তবে আমি যে শুধু আপনার ডাক্তার ছাড়াও অন্য কিছু এটুকু হিন্ট দিতে পারি। এইটুকু বলেই উনি উঠে গেলেন। আমি আবার আমার শরীর এলিয়ে দিলাম নার্সিংহোমের শ্বেত শুভ্র বিছানায়। ভাবতে লাগলাম ইভার কথা। না, ইভা নয়, আমার ইভাঙ্কা, যাকে অকালে হারিয়ে নিজেই হারাতে চেয়েছিলাম আমি, যাকে ধাওয়া করে মৃত্যুর পিছনে দৌড় দিয়েছিলাম, সেই ইভাঙ্কার মুখ আমার মননে ভাসিয়ে তুললাম। আমাদের চার্চের বাইরে প্রথম দেখা করার দৃশ্য ভেসে উঠল। এইবার স্বপ্নটাকে আরও সম্পূর্ণ করে তুললাম। ইভাঙ্কার এঁটো বোতল থেকে কোক খেলাম, ওর গা ঘেঁষে বসলাম। ফেরার সময় নরম ঘাসে দাঁড়িয়ে চুমু এঁকে দিলাম ওর কপালে। আমার চোখে ঘুম নেমে এলো। আজ সমস্ত হিসেব মিলিয়ে দিলাম 4 মাস ব্যাপী রাতের, যে রাতে গল্প ছিল রূপকথার মতো, কিন্তু সত্যিকারের রূপকথা। ঘুমের মধ্যেই একটা ব্রিজ দেখতে পেলাম। ব্রিজটা আছে সুন্দর একটা নদীর উপর। ব্রিজটা রয়েছে ইভা আর ইভাঙ্কার মাঝে। ঘুম ভাঙল ডাক্তারবাবুর হাতের ঠেলায়। দেখলাম ডাক্তারবাবুর গায়ে আর সাদা কোট নেই। আমি বিছানায় উঠে বসলাম। ডাক্তারবাবু বললেন, এই যে আপনার খাবার দিলাম, সময় করে খেয়ে নিন। আমার শিফট শেষ হয়ে গেছে, আমি আজ বাড়ি যাই। আপনার স্মৃতিশক্তি একটু স্পষ্ট হলেই আপনাকেও বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। এই বলেই উনি উঠে চলে যেতে গেলেন। তখনই আমি ওনার হাত চেপে ধরলাম। তাকালাম ওনার চমকে ওঠা মুখের দিকে। উনি জিজ্ঞাসা করলেন, কিছু বলবেন? আমি কাঁপা কাঁপা দুর্বল স্বরে বললাম, শুভরাত্রি তমাল, সাবধানে বাড়ি ফিরিস। শুনছিলেন আদর্শ মাইতির লেখা গল্প যে রাতে রূপকথা নেই। ইভার চরিত্রে ইয়াসমিন, অপূর্ব চরিত্রে অনিকেত,
তমালের চরিত্রে অশেষ, সম্পাদনা অংশুল। আমাদের গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করুন। নমস্কার।